চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, মন নিয়ে খেলা করো, এ কি ছলনা। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, রে মন নিয়ে খেলা করো, এ কি ছলনা। ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি উইথ ইপসিতা। আর আমি ইপসিতা, এখানে নোগা লাগালি নো কিস্তি ওনলি মস্তি। তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম সেটা কেন গাইলাম সেটা একটু পরে বলছি, কিন্তু তার আগে বলি যে ভিডিওটা কি নিয়ে হচ্ছে। এই ভিডিওর মধ্যে বেশ কিছু কথা বলবো, তার মধ্যে প্রধান হচ্ছে গিয়ে কিছু টিমকে, কিছু সন্দীপকে, আর কিছু আমাদের অশুভ শক্তি। তো সেই অশুভ শক্তিকেও কিছু কথা বলার আছে। তো সবার আগে যে নতুন মানে নিউ কামার এসছে তাকে দিয়েই শুরু করি। সেটা হচ্ছে গিয়ে অশুভ শক্তির সবকটা ব্লগ দেখেছি। তো দেখে ওনাকে একটাই কথা বলতে চাই যে আইনটা কি শুধু মানে আমাদেরই জন্য, মানে আমাদের দেশে যা যা আইন আছে সেই আইনগুলো কি শুধু আমরাই মানব? আপনারা যারা কিনা আইনের রক্ষক বা রক্ষকদের সাথে থাকেন, সেই আইনের রক্ষকেরও রক্ষক, আপনি তো আবার সেই আইনের রক্ষকদের সারথি, তাই না? তো সেক্ষেত্রে আপনার কি একটুও দায়িত্ব বর্তায় না যে আপনি সোশ্যাল মিডিয়ায় কি দেখাচ্ছেন সেটা একটুখানি চিন্তা করে দেখেন, নাকি সব কিছুই টাকা? আপনার মেয়ে যখন তার শ্বশুরবাড়ি ছেড়ে এসেছিল, প্রথম ভিডিওতে যে প্রথম কথাটা বলেছিল যে আমি তো ভেবেছিলাম আর কোনোদিনও সোশ্যাল মিডিয়ায় মুখ দেখাবো না, আমি কোনোদিনও আর ব্লগিং করা বা অন্য এই ব্লগিং জাতীয় যে কোনো সোশ্যাল মিডিয়ায় যে কোনো জিনিস আমি আর করব না, আমি আর করবো বলে কোনোদিনও ভাবিনি। আমি চিন্তাই করেছিলাম যে এই জগৎটা থেকে আমি চিরবিদায় নিলাম, কারণ শ্বশুরবাড়িতে সেটা নিয়েই তার খুব প্রবলেম ছিল, তাই তো? তো সে নিজে বিদায় নেবে করে নিল তো না। তো নিজে যখন বিদায় নেবে বলেছিল, তার মানে এটাই যে ওটা তো ওখানে ওর সোর্স অফ ইনকাম ছিল, তাই তো? মানে ওর শ্বশুরবাড়ির সোর্স অফ ইনকাম কি ছিল না, এই ব্লগিং মেন প্রধান, আর যাই থাকুক সাইডে, বাট এটা প্রধান ছিল যেখান থেকে ম্যাক্সিমাম উপার্জনটা আসে। তো সেই জন্য সে যখন ওখান থেকে ছেড়ে চলে এসেছিল, সে বলেছিল আমার আর এটা লাগবে না, তার মানে উপার্জন লাগবে না তার, তাই তো? তো তার উপার্জন লাগবে না বলতে বলতে আপনাদের তো পুরো ফ্যামিলিকে এই একই পথে নামিয়ে দিল। খারাপ বলছি না, আপনার ওয়াইফ যেটা করছে একদম ঠিক আছে, বাট আপনি যেগুলো দেখাচ্ছেন চিন্তা করে দেখুন তো। আমার কাছে অবশ্যই আমি প্রমাণ রেখে কথা বলছি যে যখনই আপনাকে দেখা যায় বাইক চালাতে আপনি হেলমেট পরেন না, আপনার সাথেও যদি কেউ যাচ্ছে তাকেও হেলমেট পরতে দেখা যায় না। এর আগের দিনের একটা ভিডিও আপনি লাস্ট যেটা দিয়েছেন, তার আগের দিনের ভিডিওতে দেখা গেছে আপনি ওই যে সেই ব্রিজটা দিয়ে যাচ্ছেন, আপনি পেছনে বসে আছেন, সামনের যিনি বসে আছেন বাইক চালাচ্ছেন তার মাথা সম্পূর্ণ দেখা যাচ্ছে সে হেলমেটবিহীন, হেলমেট পরেনি। তাহলে এই হেলমেট পরার নিয়মগুলো কি মানে এটা করেছে কি দেশের মানে জনগণের জন্য, সবার জন্য করেছে, নাকি মানে শুধু মানে আমরা জনগণরাই মানবো আর আপনারা যারা আইনের রক্ষক বা রক্ষকের পাশাপাশি যারা থাকেন তারা এই নিয়মগুলো মানবেন না? আপনারা সেসব নিয়মের ঊর্ধ্বে, তাই কি? তো যাই হোক, একটা জিনিস অদ্ভুত জিনিস আর লেটেস্ট ব্লগের মধ্যে দেখলাম যে ওদের ওখানে হেলমেট পরা নেই, অথচ বাইকে তেল ভরতে গেছে। আর সবচেয়ে বড় কথা, তো আপনি কি এইটুকু জানেন না যে পেট্রোল পাম্পের যেই জায়গাটাতে পেট্রোল ভরা হয় ট্যাঙ্কে, তার আশেপাশে মোবাইলটা অন করতে নেই? মোবাইল অবশ্যই ব্যাগে থাকবে, হাতে থাকবে, যাই থাকবে, ফোন আসলেও ওরা ওখান থেকে বলে যে বাইরে যান, দূরে গিয়ে কথা বলুন। এখানে এরকম অনেকবার হয়েছে যে ফোন বাজছে কিন্তু ফোনটা নেওয়া মানে রিসিভ করার কোনো কথাই না। এটা এমনিতেই মানে সবাইকে আমাদেরকে বলা হয় কি যেন বলে, পাবলিক ইন্টারেস্টের জন্য, সেটা জনস্বার্থের জন্য সবাইকে আমাদেরকে আগের থেকে সাবধান করা হয়। সেই সাবধানতার ভিডিওগুলো দেখেননি? এরকম দেখেননি যে মোবাইল রিসিভ করেছে আর সঙ্গে সঙ্গে আগুন লেগে গেছে, ওখানে অগ্নিকাণ্ড হয়ে গেছে পেট্রোল পাম্পে এই মোবাইলের জন্য। সেখানে আপনি একদম তেল ভরতে যাচ্ছেন, যেখানে ওই তেলের ডিসপেন্সারগুলো যেই পাইপগুলো থাকে যেটার মধ্যে দিয়ে দেয়, সেখানটার থেকে অবধি আপনি পুরো ক্যামেরা অন করে দেখাচ্ছেন যে তেল আমি ভরতে গেছি। মানছি আপনি যদি বাইরে থেকে দেখাতেন যে এই যা ঢুকলাম পেট্রোল পাম্পে, আমি তেলটা ভরে নিই বন্ধুরা, পরে আসছি, তাই না? কিন্তু আপনি সেরকম তো কিছু করছেন না।
এটা কি ধরনের? আর দেখলাম অদ্ভুত ব্যাপার দেখলাম, ওদের ওখানে কারোর মাথায় হেলমেট নেই কিন্তু তাদেরকে তেল দেওয়া হচ্ছে। এইসব মানে আসলে যারা আইনের রক্ষক তারাই ওখানে আইন ভাঙছে না, মানছে না, শুনছে না, তো তারা আর অন্যকে কি বলবে? আজকে উনি যদি দাঁড়িয়ে একজনকে ধরেন যে কি ব্যাপার আপনার মাথায় হেলমেট কেন নেই, বলতে পারবে? বলতে পারবে না, কারণ ওনার নিজেরই মাথায় হেলমেট নেই। এটাই হচ্ছে আসল বিষয়। যখন ওই গাড়িটা, উনি যে গাড়িটা আর কি, যে গাড়িটা করে রিজার্ভ ফোর্সরা যাচ্ছে বা যে কোনো কখনো প্রিজন ভ্যান চালান কিনা আমি ঠিক জানি না, কোনো একটা গাড়ি, যে গাড়িটা উনি চালাচ্ছেন সেই গাড়িটাকে সামনে রেখে অন করে রাস্তা দেখছেন, গাড়ি ফোন দেখছেন, রাস্তা দেখছেন, ফোন দেখছেন, এটা কতটা বিপজ্জনক? কি বোঝাতে চাইছেন আপনি? যদি আপনার সত্যি মনে হয় যে হ্যাঁ আমি এরকম ধরনের ভিডিও করব, তাহলে তার জন্য প্রপার গ্যাজেটস পাওয়া যায়। আপনি মোবাইলটাকে মাউন্ট করার জন্য এরকম কোনো যন্ত্র কিনুন যেটা রাখবেন সামনে, শুধু দেখা যাবে হচ্ছে গিয়ে রাস্তা, তখন আপনি যখন রাস্তাটা দেখাবেন রাস্তাই দেখাবেন। আর যদি মনে হয় যে আপনি নিজেকে দেখাবেন, তাহলে সামনের দিকে নিজে করে রেখে রাস্তার দিকে তাকিয়ে থাকুন। একবার মোবাইল দেখছেন, রাস্তা দেখছেন, কি দিচ্ছেন, কি মানুষের কাছে কি বার্তা পৌঁছে দিচ্ছেন? এটা কি কোনো মানে ভালো কাজ করছেন আপনি? তারপর আরেকটা জিনিস, ওনার ব্লগ থেকে যেটা দেখছি, ওনার ব্লগ যদি এরকম চলতে থাকে তাহলে এই যে যেসব আইনের লোকরা, যারা পুলিশরা, যারা আর কি সিভিল ড্রেসে থাকে, আমরা সবসময় দেখেছি আমাদের আশেপাশে প্রচুর কিন্তু পুলিশের চাকরি করে, আমরা জানতেও পারি না তারা এরকমভাবেই ড্রেস পরে থাকে, সিভিল, যেমন বলে না কোনো অপরাধীকে ধরতে যাচ্ছে বা কোনো একটা টিপ পেয়েছে, কোথাও একটা কোনো ঘটনা ঘটবে, তার আগে তারা ফিল্ডিং দেয়, এইসব ওয়ার্ডগুলো শুনেছি। তো তারা ফিল্ডিং দেয় কীভাবে না, সিভিল ড্রেসে যায়, যাতে যারা অপরাধ করছে তারা বুঝতে না পারে যে এটা ইনি পুলিশ। বাট ইনি যেরকমভাবে দেখাচ্ছেন, তার উপর সত্যি কথা বলতে ব্যারাকের ভেতরে ওনারা নিজেদের টাইম কাটান, মানছি, শুধু রান্নাটুকু দেখান, শুধু ওখানটায় ফোকাস করুন। কারণ অনেক মানুষ যারা নিজেদের মতো রয়েছে তাদেরকে আমি কোনো দোষ দিচ্ছি না, তারা ওখানে কাজের জায়গায় তারা ওরকমভাবেই থাকবে। ওখানে আপনার ক্যামেরাটা করা উচিত না, ক্যামেরা ওগুলোকে বন্দি করে ওগুলোকে পাবলিক করা উচিত নয়। কেউ লুঙ্গি পরে হাফ লুঙ্গি তুলে রয়েছে, কেউ গায়ে জামা পরছে না, বুঝতেই পারছি গরমের মধ্যে জামা পরা কারো সম্ভব নয়, কিন্তু সেগুলোকে আমাদের দেখানোর লাভ মানে কি আছে? আমি তো এটাই বুঝতে পারছি না। আপনি ব্লগিং করছেন, আপনার ঘরের যা হচ্ছে সেগুলো ব্লগিং করুন, যখন আপনার ছুটি থাকবে তখন বাড়িতে গিয়ে ব্লগ করুন, কিন্তু এরকমভাবে দেখাচ্ছেন প্রত্যেকটা মানুষ তাদের আইডেন্টিটি রিভিল হতেই পারে, আপনার ব্লগ অনেক লোক দেখতে পারে, চিন্তা করে দেখুন। এখানে কোনো খারাপ কথা আমি বলছি না, আপনি নিজে একটু চিন্তা করে দেখুন। এমন জায়গায় রয়েছেন যেখানে সবাই আর কি সেটা দেখানোর বিষয়, সেটা দেখান, এটা ভীষণ কুরুচিপূর্ণ। হ্যাঁ, বাজার করতে যাচ্ছিলেন, যদি ওই বাজারটা ড্রেন শুধু দেখাচ্ছিলেন, মাছ যখন ড্রেন যাচ্ছে ড্রেনগুলো কাটুন, যেগুলো রাখার সেগুলো রাখুন, ঠিক আছে, সম্পূর্ণ, সেটাও তাও একটা আপনার ব্যাপার। কিন্তু এই জিনিসগুলো কি, সবাই যারা যেরকমভাবে রয়েছে, কেউ খালি গায়ে রয়েছে, হাফ লুঙ্গি ওঠা, হাফ ওই জায়গাটা ছড়ানো ছিটানো, মানে যাই হোক, তারা নিজেদের মতো করে রয়েছে, এটা দেখানো কোনো মানে রুচিশীল নয়। আর তার সবচেয়ে বড় কথা, এইরকমভাবে তাদের মুখ পরিচিতি হয়ে যাচ্ছে। আমাদের মানে আমরা শুধু দেখি না, কত লোক আছে ওখানে, আপনাদের এরিয়ার কত লোক আছে, তাদের মধ্যে অনেকে হয়তো অপরাধের সাথে যুক্ত, তারাও বুঝে নেবে। এতদিন যাদের সিভিল ড্রেসে দেখে বুঝতে পারেনি যে সে পুলিশের চাকরি করে, তারাও চিনে নেবে। তো এটা চিন্তা করে দেখুন, আপনাদের ভালোর জন্যই বললাম। আর আপনারা মানে আপনি যাদের সাথে থাকেন তারা আমাদের ভালোর জন্য রয়েছে। তো আমি কিন্তু বলতে গেলে নিজের ভালোর জন্যই বললাম আপনাকে, অ্যাজ একটা আমাদের দেশের নাগরিক, একটা যে কিনা এইসব জিনিস নিয়ে চিন্তা করে, সেরকম একটা নাগরিক হয়ে, মানে সুশীল সমাজের নাগরিক হয়ে এটা বললাম, একটু চিন্তা করে দেখবেন। তো যাই হোক, এটা আমার বলার মানে ছিল। উনি ব্লগিং করছেন খুব ভালো, বাড়ির মধ্যে যেগুলো করছেন সেগুলো খুবই ভালো, নতুন হিসাবে ঠিকই আছে, আমি এটা নিয়ে প্রশংসাও করলাম। কিন্তু যেগুলো অন্যায়, যেগুলো উচিত না, সেগুলো উচিত না। তো সেখানে উনি যাই করুক না কেন, আমি সেটা নিয়ে বলতে একেবারেই ভয় পাবো না। তো যাই হোক, এবার চলে আসি টিনের ভিডিও। টিনের তো যা টাইটেল, দারুণ। দেখেছেন এর আগে আমাকে নিয়ে টাইটেল দিয়েছে যে একটা 24 ইঞ্চি টিভি কিনেছি, তার জন্য সবার জ্বলে পুড়ে যাচ্ছে, একদম জ্বলে পুড়ে যাচ্ছে। তো সেখানে ডাইরেক্ট আমার নাম তো নেওয়ার মতো কিছু ছিল না, কিন্তু বুঝিয়ে দিল যে ফোন করা হয়েছে। তো সেই ফোনটা কে করেছে? আমিই ফোন করেছি, যে কিনা একদম বলে দিয়েছি, একদম কি যেন বলে, প্রমাণ দিয়ে দিয়েছি যে হ্যাঁ আমি ফোন করেছি, করে
খোঁজ খবর নিয়েছি। তাছাড়া আমি ছাড়া কিন্তু আরও অনেকেই ফোন করেছে, তারা প্রত্যেকে খোঁজ খবর নিয়েছে, কারণ নাম্বারটা দেওয়াই হয়েছে সেটার জন্য। বাট সেইটাকে একটু করে বলে ফোঁস করে বলে 1 লাখের ওপরে যা কামিয়ে নিল ভাই, যা কামিয়ে নিল কি বলবো। আর এইটা দেখে আমাদের সন্দীপ, মনে হয় কি সন্দীপ, ওকে দেখে ইন্সপায়ার হয়েছে নাকি? যে ও যেরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে বলছে, তুমিও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে একটুখানি বলে ভাবলে কি যে খুব সাবাসি দেগা, সব সাবাসি দেগা। না সন্দীপ, ওর সাথে তুমি নিজেকে গুলিয়ে ফেলো না। আচ্ছা, তারপরের দিন গীতাদি, তারপর ডাইরেক্ট একদম জায়গায় গিয়ে এবার কি না সীমা। তো সবার আগে কি বলো তো সন্দীপ, সেটা হচ্ছে গিয়ে তোমাকে খোঁজ খবর নিয়েছি যারা, মানে বিশেষ করে আমি এই মানে মেসোমশাইটা বিষয়টা নিয়ে কোনো কিছু বলিনি, কিন্তু যারা বলেছে আমি তো তাদেরটা শুনেছি কিছু কথা। তো অবশ্যই ওনার সম্পর্কে, ওনাকে আমরা ভালোবাসি, তো সেখানে ওনাকে যদি একদিনও দেখা না যায় সেক্ষেত্রে আমরা ওনার খবর নিতেই পারি। সবচেয়ে বড় ভুলটা হচ্ছে তোমার কি বলো তো, তোমার এই যে যারা কন্ট্রোভার্সি করেছে নেগেটিভ, সেই কন্ট্রোভার্সি, তুমি নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তুমি কথাটা কিন্তু খুলে বলনি। তুমি যেভাবে বলছো যে একদিন দুদিন দেখা যায়নি, তোমরা কি ভাবছো, কি হয়েছে, আমাদের মধ্যে অশান্তি হয়েছে, আমাদের মধ্যে ঝগড়া হয়েছে, তুমি যদি এই কথাটা এরকমভাবে বলো তাহলে কিন্তু সেই মানুষগুলোকেও তুমি দুঃখ পৌঁছিয়েছো যারা কিনা তোমার বাবাকে সত্যিকারে ভালোবাসেন আর ভালোবেসে তার খোঁজ খবর নিয়েছে। হতেই পারে তারা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছ থেকে কোনো গুজব শুনেছে। তো সেটাকে যেমন দেখো, টিন যখন বলে তখন কিন্তু কথাটা ঠিক বলে। তুমি যদি সত্যিই মনে করো যে কিছু মানে জায়গা থেকে ইন্সপায়ার হবে, আমি জানি এবার সন্দীপ আবার আমাকে বলবে এই ইপসিতাদি এইরকমভাবে বলো না, বলতে পারো সেটা, কিন্তু যেটা তোমার ভুল সেটা ভুল বলবো, ভুলকে ভুলই বলবো। ও যেমন পরিষ্কার বলে দিয়েছিল যে কিছু নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ও কিন্তু কথাটাকে জেনারেল রাখিনি, বাট তুমি এমনভাবে বলেছো সেখানে দর্শকরাও পড়ে, সেখানে তোমার কে নিয়ে যারা পজিটিভ, তোমাকে যারা ভালোবেসে, তোমাকে যারা সাপোর্ট করে, তোমাকে নিয়ে তোমার পজিটিভ দিকগুলো তুলে ধরে, তাদেরকেও ইনক্লুড করলে। আর নেগেটিভ তো ছাড়ই, তারা তো আছেই, সবাইকে তুমি ইন জেনারেল বলে ফেলে। তো অবশ্যই যারা পজিটিভ তোমাকে ভালোবাসে, পজিটিভ ভিডিও করে, তাদের কিন্তু এই কথাটা শুনে সত্যিই খারাপ লাগবে, দুঃখ লাগবে যে আমরা তো মেসোমশাইয়ের খবর নিতে চাইলাম, কারণ একজন নেগেটিভ ক্রিয়েটার সে এরকম ধরনের গুজব ছড়াচ্ছে। তোমার ডাইরেক্ট নেগেটিভ, আমাকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও বানায় বা নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এটা পুরো তুমি যদি একবার উল্লেখ করে দিতে তাহলে এই জিনিসটা হতো না। কিছু মানুষ যারা তোমাকে ভুল বুঝেছে, ভুল বুঝতো না। তুমি ভালো করেই জানো, আমি বারবারই বলেছি যে তোমাকে যদি কোনো মানুষ ভুল বোঝে, আমার কিন্তু সরাসরি জিনিসটা খারাপ লাগে, কারণ আমি তোমাকে যতটা বুঝেছি, আমি খুব ভালো করে তোমাকে বুঝি। সে যেভাবে যে কোনোই কারণে হোক, সবসময় যে এক মায়ের পেট থেকে জন্ম নিলে তবেই যে একে অপরকে চিনবে বা জানবে এরকম তো কোনো বিষয় না। আমি তোমাকে দীর্ঘদিন দেখেছি, আমি বোঝার চেষ্টা করছি, তাই জন্য বুঝি। তো তোমাকে যদি কেউ ভুল বোঝে আমার কিন্তু খুব খারাপ লাগে। তবে ভাই একটা কথা বলবো, হ্যাঁ, কোথায় টিন কাদের নিয়ে করছে বলো, লেভেলটা দেখো। টিনকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও বানায় তাদের লেভেল দেখো, আর তোমাকে নিয়ে যারা মানে নেগেটিভ ভিডিও বানায় তাদের লেভেল দেখো, কোনো তুমি তাদের নিয়ে মানে বললে তোমার ভিউজ আপ হবে? কোনোদিনও না। তাদেরকে দেখে কজন? এটা বলতে হচ্ছে, এরকমভাবে আমাকে আজকে বলতে হচ্ছে, কিছু করার নেই, ঠিক আছে? কারণ তারা যেভাবে একটা তিলকে তাল করেছে, তাদেরকে আমাদের এইভাবেই বলা উচিত। তুমি বললে কেন? ওই কথাটুকুও বলার দরকার ছিল না। তুমি বললে বলে তাও তাদেরকে মানে দুটো লোক খুঁজে গিয়ে দেখেছে, দেখি কে কি বলেছে সন্দীপের বাবার সম্পর্কে। নালে তাদেরকে ওই দু একজন আছে যারা বসে, মানে একটা তো আছে করে ভিডিও বানায় আর তার তলায় করে বসে থাকে, ওই তারাই কটা, ওগুলোকে পাত্তা লেভেল একদম না। দেখো না, আমাদেরকেই দর্শকরা বলে যে ওদের নিয়ে ভিডিও করে ওদেরকে হাইপ দিও না, তাই জন্য আমরা পাত্তা দিই না। তো সেখানে তো যাই হোক, বাট তীর মেরেছে আমাদের তীর। কি কামিয়েছি, ও যা কামিয়ে নিল আমাকে, গীতাদি সহ আরও অনেকে। তারপর হচ্ছে গিয়ে ডাইরেক্ট সীমা, ডাইরেক্ট একদম গিয়ে মৌচাকে গিয়ে ঢিলটা মেরেছে। তো যাই হোক, যেটা হোক, সেখানে ভিউজটা হয়েছে। তোর ভিডিও দেখলাম, ভিডিওর মধ্যে দেখলাম যে ওই জামা কাপড় আমাদের সরকার থেকে এখন দিচ্ছে, খুব ভালো বিষয়। ওদের ওই বাড়ির সামনে স্কুলটা, সেখানে ওই একটা বাচ্চা, তাকে দেখছিলাম
স্কুল ড্রেস পরে যেতে। বিশ্বাস করো আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ছিল। আমি প্রথমটা ইংলিশ মিডিয়াম মা বাবা ভর্তি করেছিল, তারপর সামহাও আমাকে বাংলা মিডিয়ামে ট্রান্সফার করেছিল। আর এইরকমই ধরনের একটা স্কুল ছিল, অবৈতনিক আর হচ্ছে গিয়ে গভর্নমেন্ট স্কুল, এইরকমই সেম স্কুল ড্রেস ছিল। সেখানে আমি ভর্তি হয়েছিলাম, তাও আবার মিডল অফ সেশন, ভাগ্যিস সেটা করেছিল। তো যাই হোক, সেখানে দেখছিলাম, আমি তখন না আমার নিজের কথা মনে পড়ছিল, এরকম ছোট্ট। আর টিন যখন জামা কাপড় ভাঁজ করছিল তখন দেখছিলাম, ওখানে দেখছিলাম যে আমাদের সোনা বাবার সাইজেরও জামা কাপড় কিন্তু ছিল। তো সেটা ভাঁজ করার সময় আর কিছু বললো না। তো যাই হোক, এই সোনা বাবাকে নিয়ে একটা কথা হয়েছে, যেটা কিনা সবাই বলছে যে টিনের মালিক, সেখানে টিন নাকি বলেইছে যে আমার ছেলে রয়েছে। তাহলে যদি সত্যি তাই হয়, তাহলে যখন প্রথম যিনি আর কি ওনার সাথে তো প্রথম ডাইরেক্ট কেউ ফোন করেনি, আগে তো একজন ওনারই পরিচিত ওনার স্টুডেন্টের মা কথা বলেছিল। তো সেখানে উনি একরকম বলেছেন, আবার পরবর্তীকালে অন্যরকম শোনা যাচ্ছে। আসল কি নকল কি এক একজনকে এক এক রকম বলেছে। প্রথম যখন উনি জেনেছে তখন হয়তো বিষয়টা জানতোই না, তারপর ওনার কাছ থেকে সব জেনে তারপরে যখন জিজ্ঞাসা করেছে, তারপর হয়তো গিয়ে বলেছে যে হ্যাঁ আমার ছেলে আছে, হয়তো বলেছে। তো যাই হোক, এটা তো শুনেই নিয়েছি। চাপদাড়িওয়ালা কে গেছিল, চাপদাড়িওয়ালা তাকে নিয়ে গেছে, সে নাকি একদম মুখে সেলোটেপ লাগিয়ে সরি মুখে সেলোটেপ লাগিয়ে গেছে চুপচাপ। ও যা বলেছে চুপচাপ শুনেছে। আসলে যিনি মালিক তিনি তো জানেন না, অত একটা দাঁত নড়ে, কোন সময় কথা বলতে গিয়ে ফুক করে পড়ে যায়, তখন তো সবাই জেনে যাবে। তাহলে তো এটা সত্যিই ফোকলা, কারণ উনি এই জিনিসটা তো মার্ক করবেন, তাই না? এখন যেমন আমাদের চাপ দাড়ি অন্য কারোরও হতে পারে, কিন্তু যদি মুখ খুলতো আর ওই ফ করে পড়ে যেত, তাহলে তো সবাই বুঝে যেত। সেই জন্য তখন বলে দিত। একটা না দাদা এসেছিল, ফোকলা সামনে থাকছে, তো ঠিকই আছে, তোর যোগ্যতা ওই অবধি, বুঝলি? তোর যোগ্যতা ওই অবধি, তুই পাশে চুপচাপ জলঘটের মতো দাঁড়িয়ে থাক, বুঝেছিস? কাকার ছেলে। তো তারপর হচ্ছে গিয়ে ভাঁজ করেছে। তো ভাঁজ করে কয়েকটা ভাঁজ করে উঠে চলে গেছে। কেন? ওনার নাকি একভাবে কাজ করতে ভাল লাগে না। দাদা ভাই আজকে যা দিয়েছে না, পুরো আয় ফাঁকিবাজ, আয় পয়সা দেবো না কিন্তু। তো যাই হোক, সেই সময় দেখলাম আমাদের অমাবস্যা দেবী বলল যে এইসবগুলো কর, টাকাটা যেটা পাওয়া যাবে, তারপর আমরা ঘুরতে যাব, আমরা বেড়াতে যাব। তো আবার টিনও বলে বলে চলে গেল। তো যাই হোক, বাপি এসছে বাড়িতে। তো খাবার দাবার আগেই টিন দেখিয়ে দিয়েছে, সেই জন্য বাপি দেখাতে পারলো না। তো এই যে ব্লগিংটা সব নিজেদের মধ্যে ভাগ করে নিলেই হয়। যে কি রান্না হচ্ছে সেটা আমি দেখাবো, রান্না হয়ে যাওয়ার পর তুমি দেখাবে। তো যাই হোক, এবার আপনারা বলতে পারেন যে তাহলে বাপি কেন দেখালো না? বাপিও তো দেখাতে পারতো। কারণ এটা তো এনেছে, এগুলো তো সব নিয়ে এসছে টিন। উনি তো সবে আজকে ছুটি পেয়ে এসছেন। এরপর যা হবে সেগুলো কিন্তু উনি দেখাবেন, ওগুলো উনি নিজের ব্লগে দেখাবেন। এগুলো তো টিন নিয়ে এসছে। ও যে ফার্স্টেই বলেছিল না টাইটেলে যে এইভাবেই কিমা করব, কিমা আনিয়েছে। সেই কিমা আনিয়েছে কি করতে না, কিমার পকোড়া। ভাবুন, কিমার পকোড়া কে খায়? তাহলে চিন্তা করুন, দেখুন, মাটন কিমা আবার এমনি না, কিন্তু চিকেনেরও কিমা হয়। মাটন কিমার বড়া কে খায় ভাই? আমি শুনেছি মাটনের চর্বি দিয়ে বড়া হয়। চর্বিটাকে মেখে, যেরকম ডিমের বড়া, সেরকম মাছের ডিমের যেরকম বড়া হয়, তেমনি চর্বিটাকেও মেখে টেখে বড়া করে, সেটা অনেকে খায়। কিন্তু মাটন কিমার বড়া, বুঝতে পারছেন কেসটা? ওই যে একবার ওর ব্লগের মধ্যে শোনা গেছিল আমিও চিকেন খাই না, মনে আছে? একজনকে দেখা গেছিল বাইরে পায়চারি করতে করতে, যখন টিন বলছিল যে আজকে আমাদের মাটন আনা হয়েছে, আমাদের তো চিকেন খায় না, অনেকেই চিকেন খায় না আমাদের বাড়িতে, বাপি খায় না, খেতে চায় না, তারপর চিকেন ঠাম্মি খেতে চায় না, তখন বাইরে থেকে আমিও খাই না বলেছিল। হাঁটাচলা করতে করতে তার পুরো মাথার অংশটুকু কিন্তু আমরা দেখে নিয়েছি। সেটা আর কেউ নয়, আমাদের ফোকলা। ভাবুন কি রস, হ্যাঁ, মানে ও আসলে ঘোড়া রস, তাই না? ঘোড়ার ঘন রস, সেই ঘোড়ার ঘন এত রস যে ও
মাটনের পকোড়া খাবে। তো যাই হোক সেগুলো ম্যারিনেট করে রেখে দিল, দিয়ে বললো এটা এখন নয়, এটা এখন নয়, এটা হচ্ছে সন্ধেবেলা। যখন ওই মাটনটাকে মাখছিল তখন আপনারা ভালো করে দেখেছেন, যারা দেখেননি তারা দেখে নিতে পারেন বা আমার কাছ থেকে শুনতে পারেন, যে ওটা কিন্তু কিমা আসলে নয়, ওটা মাটনটাকেই একটু ছোট ছোট সাইজে কেটেছে, চাংস হিসাবে কেটেছে, যাতে কিনা পকোড়া মতো করতে পারে। কারণ হচ্ছে গিয়ে যদি কিমা হতো, কিমা দিয়ে যদি পকোড়া করতে যায় তাহলে সেটা কিন্তু ওরকম পকোড়া হবে না, ওটা কোফতা হয়ে যাবে, কোফতা হয়ে যাবে। কিমাকে কখনো আপনি ওরকম যা দিয়ে ম্যারিনেট করুন না কেন ওটা ছেড়ে ছেড়ে যাবে। আপনাকে পুরো ব্লেন্ড করে নিয়ে কিমাটাকে ভালো করে হয় কোফতা বানাতে হবে। আর এটা যেটা বানিয়েছিল সেটা হচ্ছে গিয়ে কিমা ছিল না, ওটা মাটনের বড় বড় পিস করেছিল। মাটনটা কিনে অনেকে অনেক রকম সাইজের কাটায়, তো ওরা বলেছিল ছোট ছোট পিস করে দিবি, ওটা কিমা নয়। কিন্তু শুধুমাত্র সীমাকে বেচবে বলে ও ওটা নিজে মুখে বলেছিল কিমা, আর মুখে বলেনি, সরি, ওটাকে লিখেছে টাইটেলে কিমা, ওটাকে টাইটেলে কিমা লিখেছে শুধুমাত্র সীমাকে বেচবে বলে। ভাবতে পারেন ওর ভাবনা চিন্তার লেভেল কোন জায়গায়। তবে দেখছিলেন বারবার শুধু বলছিল যে চর্বি কেন এনেছিস, এত চর্বি কেন এনেছিস। হ্যাঁ, মানে চর্বিটা আর কি চলবে না, চর্বি কিন্তু লোকে চর্বির বড়া খায় জানি, বাট চর্বিটা ওর চলবে না, কি জানি কি কারণে, মনে হয় যার জন্য স্পেশালি ও চর্বিটা আনিয়েছে সে মনে হয়, মানে সরি মাটনটা আনিয়েছে সে মনে হয় চর্বি পছন্দ করে না, মানে এই মাটনের চর্বি ভালোবাসে না। তাছাড়া অন্য সব চর্বি মনে হয় ভালোবাসে, সেটা আমরা বুঝতেই পারি। তবে আজকে আরেকটা জিনিস দেখলাম, স্পেশাল কাপে কিন্তু চা খাওয়াটা চলবে না। তো সব ভাজভুজ সব করা হয়েছে, দেখালো, দেখিয়ে সমস্ত কিছু তুললো টোটো করে, যে এবার দিয়ে আসতে হবে। তো সেখানে দেখলাম বাপি আর ওর মাকে সাথে করে নিয়ে ওই জিনিসপত্র পোটলাপাটলি নিয়ে তারপর গেছে, বললো তালপুকুর, সেই বাবুদের তালপুকুরে, হাউদের ডালপুকুরে। তো সেই তালপুকুরে আমরা জানি, তালপুকুরে ও একবার গেছিল যখন কিনা ও সেবক দাদার গাড়িতে উঠেছিল। সেবক দাদার গাড়িতে উঠে যখন হাইকোর্ট গেছিল তখন তালপুকুরে গেছিল। তো তারপর এই যে নতুন যে সেই ফ্ল্যাটের যখন প্রথম যেদিন যাচ্ছিল তখন ওই তালপুকুরের একটা মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে তারপর ঢুকেছে, রাজু সুইটস, মনে আছে? তো সেই তালপুকুর আবার এই দিতেও তালপুকুরেই গেল। বলল যে দাদাভাই এখন যেখানে কাজ করে তারা আর কি এই অর্ডারটা পেয়েছে। তো দাদাভাই এখন কাজ করে, তাহলে কি এখানে আমাদের সেবকের কোনো অ্যাঙ্গেল আছে, সেবক দাদার কোনো অ্যাঙ্গেল আছে? তালপুকুর যেহেতু বললো সেই জন্য আমার মনে হলো ডাউট হতা হয়, তো হতেই পারে, কারণ সেবক দাদা কিন্তু এই স্কুলের সাথে যুক্ত, কারণ ওনাদের দুটো ওনার বাবার দুটো স্কুল ছিল, সেটা এখনও আছে কি না আমি জানি না। আর ওনার বাবা শুনেছিলাম কোনো স্কুলের কোনো স্কুলের মনে হয় অডিট কিছু একটা করে, এরকম একটা কোনো কথা শুনেছিলাম একবার কারোর কাছ থেকে। তো সেই জন্য বলছি হয়তো এই যে অর্ডারটা ওরাই পেয়েছে আর এদেরকে দিয়ে কাজটা আর কি দর্জিকে দিয়ে করিয়ে তারপর ভাজ টাজ করিয়ে তারপর দিয়েছে। তো বললো একজন নাকি সে ফোন করেছে, করে বলেছে বৌদি, মানে টিনের মাকে বলেছে বৌদি একটুখানি ভাজভুজ করে দেবে? তো বৌদি বলেছে হ্যাঁ। তো এটা যে করেছে তার জন্য যে পয়সা বা পারিশ্রমিক পাবে সেটা ওদের ভিডিওর মাধ্যমেই শুনে নিলাম। সত্যি কথা বলতে এতগুলো কাজ, এই এতগুলো জামা কাপড় ভাঁজ করার যে কাজ কোমর নিচু হয়ে এটা বিনা পয়সায় কেউ করে না। আর সবচেয়ে বড় কথা, যে এই অর্ডারটা নিয়েছে সেও তো আর সরকারকে বিনা পয়সায় কাজটা করে দিচ্ছে না, সেও তো ওখান থেকে মাল্য নিয়েছে। তো সেখান থেকে কাজটা যখন অন্যকে দিয়ে করাবে তো তাকেও মাল্য তো দিতেই হবে। তো এই হচ্ছে আসল বিষয়। তো যাই হোক, যখন বেরিয়েছিল ফেরার পথে একটা জায়গায় দাঁড়ালো। এর আগেও একদিন কিন্তু ওই টার্গেটটা নিয়েছিল কি না, মানি প্ল্যান্ট গাছ তোলার। তো যাই হোক, এই মানি প্ল্যান্টের সম্পর্কে যা শুনেছি বলে নাকি এই গাছ কিনতে নেই, কেউ কাউকে গিফট করাটাও খুব একটা মানে ভালো বিষয় না। এটা মেন হচ্ছে যার যেখান থেকে বা যার কাছ থেকে, বিশেষ করে কারোর বাড়ির থেকে আপনার এটাকে তাকে না জানিয়ে নিয়ে আসতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে এই মানি প্ল্যান্ট এত হয়ে থাকে, এত বেশি হয়ে থাকে, যাদের বাড়ি তারা তো মাঝে মাঝে কেটে বাইরে ফেলে দিতে বাধ্য হয়, তাই না? তো সেটাকে না বলে আর নেওয়াটাকে চুরি বলে জানি, কিন্তু এই ক্ষেত্রে চুরি ওয়ার্ডটা ইউজ করে কোনো লাভ নেই এই মানি প্ল্যান্টের ক্ষেত্রে, কারণ এটার সাথে এই বিশ্বাস বা এই আস্থাটা জড়িয়েই রয়েছে, যেটা না জানিয়ে কারোর বাড়ির থেকে, রাস্তা থেকে, ঘাট থেকে, যেখান থেকে হোক নিয়ে আসলে শুভ যে কাজে, এটা তো মানে ওই টাকা পয়সার সাথে যুক্ত, তো সে তাতে ফল দেয় শুনেছি। তো সেখানে রাস্তা থেকে নিল,
বাপিকে দিয়ে নিজে গেল, গিয়ে হলো না, বাপিকে দিয়ে তারপর তোলালো, তো বেশ কয়েকটা নিয়ে আসলো, তো নিয়ে তারপর বাড়িতে এসে রাখলো। তো তারপর দেখালো আমাদের কি মাটনের পকোড়া। তো এই যে মাটনের পকোড়াটা, এইটা দেখেই আমার যা মনে হচ্ছে যে এই মাটনের পকোড়া এমনি এমনি ওঠেনি ভাই, এর সাথে কিছু তো একটা মানে জল, একটু কোনো কালারিং জল ফল কিন্তু অবশ্যই লেগেছে। আর কেন এটা কেন বললাম তার কারণটাও বলি। এই যে ভাঁজ করিয়ে দিয়েছে, যে ভাঁজ করার যে কাজটা, দেখুন এই কাজটার জন্য একটা মানুষ কত টাকা পে করতে পারে, কত টাকা পে করতে পারে, বড় জোর খুব বেশি হলে 300-400 টাকা বা হাইস্ট 500 টাকা হয়তো হবে, তাও কি হবে না মনে হয়। একটা যা হোক একটা সামান্য কিছু টাকাই পেয়েছে, তো সেই টাকাটা সবাই মিলে ভাগ করে নিয়ে কোনো লাভ নেই। তার চেয়ে বরং একটা যদি এমন কিছু আসে যেটা কিনা ইসমল করে সবাই ভাগ করে নিয়ে বেশ খাওয়া যায়, তাহলে তো দারুণ হয়, তাই না? সবার মস্তি হলো। আর এমনিতেও আমরা শুনেইছি ওদের সম্পর্কে এরকম খবর এসেই ছিল যে ওদের বাড়িতে সবারই এইসব চলে আর কি। তো দেখেও বুঝে গেছি। তো ব্লগটা যখন এন্ড করতে আসলো, তো ব্লগের মধ্যে সারাক্ষণ মানে এত টাইটেলে এত কিছু লিখলো ঠিকই, কিন্তু একবারও সীমা ছাড়ালে কিমা করে দেবো সেই বিষয়টা নিয়ে কিচ্ছু বললো না। তো বোঝাই গেল যে শুধুমাত্র এই টাইটেলটা দিয়েইছে মানুষকে আকৃষ্ট করার জন্য যে এসো আজ আমি সীমাকে কিমা বানিয়ে বেচতে বসেছি, কারণ নালে আমার তো চলবে না। 2 দিন আমি ভিডিও দিতে পারিনি, এত টানা পড়েন। এবার আমার তো না ভিডিও দিলে চলবে না, কারণ আমি তো কারোর ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছি, তাই না? ভাত কাপড়, তারপর তেলের পেট্রোলের, তারপর আরও যা যত জাঙ্গিয়া, টুথব্রাশ, টুথপেস্ট, যে ভালো একটা টুথপেস্ট যেটা কিনা দাঁত খুলে এরকম করে পরিষ্কার করা যায়, এই সমস্ত দায়িত্ব তো আমি নিয়েছি, আমাকে আর বসে থাকলে চলবে? তো 2 দিন পর ফিরছি, কাকে এমন বেচি, কাকে বেচি? সন্দীপ তো হয়ে গেছে, ছাড়ো, বাদ দাও। সোনা বাবাকে তো বেচছি, ঠিক আছে। এই তো বলে দিলাম সেদিনকে। আচ্ছা, আমাকেও কি নামে ডাকে আমার সেটা খুব জানার ইচ্ছা। অবশ্যই আমার যার নাম সেই নামে তো ডাকে না। আর ওর যে আর কি যার দাঁতটা খুলে পড়ে যায়, আমাদের কবিতা চোর ফোকলা ছেলে, ও তো আমার নাম ধরেই বলেছিল ঈর্ষিতা। একদম গলা শুনে ঈর্ষিতা, এই যে ফোন করছে ঈর্ষিতা, এটা ও জানে যে সবচেয়ে যদি কেউ থাকে, হ্যাঁ, যে কিনা পৌঁছাতে পারে, ও জানি ঈপ্সিতা। তো সেই জন্য ঈপ্সিতা করেছিল। আমি শুধু ভাবি তিন কোন নামে ডাকে। হ্যাঁ, যেমন সীমার নাম, তো সীমার ক্ষেত্রে তো একবার পতিতা ওয়ার্ডটা লিখেছিল, তাই না? তো আমার তো প্রচুর নাম আছে, আপনারা জানেন। তার মধ্যে ওর কোন নামটা সবচেয়ে মানে প্রিয়? কারণ দেখুন, চেহারা যদি দিয়ে যে নামটা আছে সেটা যদি দিয়ে বলে, তাই ভাববো যে ওরও যা চেহারা। তো যাই হোক, তবে আমার খুব জানার ইচ্ছেটা হয়, ভালোবাসার মানুষরা কি নামে ডাকে তারা তো সামনেই ডাকে, কিন্তু যারা একদম পছন্দ করে না তারা কি নামে ডাকে সেটা সত্যি জানতে মন চায়। তো এটা যদি ওর টাইটেলে একদিন লিখে দেয় না, ও আবার 1 লাখ পেরিয়ে যাবে, একদম 1 লাখ পেরিয়ে যাবে। তো আমরা ভাই জানি না ওকে নিয়ে কতটা ইনকাম করতে পারলাম, বাট ও আমাদের নিয়ে খুব ভালো করে ইনকাম করে নিল। তো সেই জন্য 2 দিন পরে কাম ব্যাক করতে হবে বিটা ব্যাং। তো কাকে নয়, চলো সীমাকে কিমা বানাবো, লিখে দাও, ব্যাস একদম ভিউ তত্তর করে উঠে গেছে। তো ব্লগটা যখন এন্ড করতে আসলো, তখন কিন্তু ওর চোখটা দেখে একদম বোঝাই গেল যে ভেতরে কি চলছে। যেমন কিনা একটা সময় সন্দীপকে সবাই বলতো চুল্লু, ওর তো দেখা যায়নি, তাও চোখ দেখে বলে দিত। তো আজকে ওর চোখটা ভালো করে দেখবেন, তো তাহলে বুঝে যাবেন। যখন ব্লগটা একদম এন্ড করছিল, চলো আমি প্রমোট করে দিলাম। আমি তো এমনিতেও ওর বাপির চ্যানেল অনেকবার প্রমোট করেছি, আমার চ্যানেল থেকেই তো প্রমোট হলো। ওর ভালোবাসার মানুষরাও তো প্রমোট করে না, আমি তবে করেছি। তো যাই হোক, এবার চলে আসি যে গানটা কেন গাইলাম। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বললো না। অ্যাকচুয়ালি এই কথাটা বললাম কারণ দালালের একটা ভিডিও দেখলাম। দালাল বলছে যে তোরা কন্ট্রোভার্সি করিস, সীমাকে বলছে তোদের কন্ট্রোভার্সি মানেই শুধু একে তাকে, যাকে পারো যার সাথে শুইয়ে দাও, যাকে পারো তার সাথে শুয়ে দাও। হ্যাঁ, আমিও একটা সময় অনেক কিছু করেছি, কিন্তু আমি তো এখন নিজেকে শুধরানোর চেষ্টা করছি, কারণ দেশের আইন কানুন এখন অনেক মানে কঠিন থেকে কঠিনতম হচ্ছে। আমি চেষ্টা করছি, কতদিন করতে পারবো জানি না, হয়তো এখানকার ঝাপ আমাকে নামিয়ে দিতে হবে। তো যাই হোক, কিন্তু আমি তো এখন আর করি না। উলি বাবা, আর নিজেই বলেছে যে আজ তুমি যদি কোনো খুন করো আর তারপর যদি সাধু হয়ে যাও, তাহলে কি তুমি ভাবছো যে ব্যাস তোমার এই খুনটা মাফ? আজ থেকে অনেক বছর পরেও কিন্তু আবার সেই কেস রিওপেন হতে পারে। তাহলে ও ভুলে গেছে
যে কদিন আগে ওই আসানসোল বালির সাথে সন্দীপকে কীরকম শুয়েছে, তার কিছুদিন আগে সীমার মেয়েকে কিভাবে ও সন্দীপের সাথে শুয়েছে। এই যে সন্দীপের ভিডিওর মধ্যে দেখা গেছিল একটা পার্স, কোনো একটা পার্স দেখা গেছিল, সেই তার সাথে আচ্ছা তার সাথে শুয়েছে। এরকম অনেক ঘটনা। আমি শুধু সন্দীপেরটাই বললাম, বাদ বাকি তো ছেড়ে দাও। কন্ট্রোভার্সি করা মানেই ওকে তার সাথে শোয়ানো, এই রীতিটাই তো ও শুরু করেছে। এই মানে না হলে সম্পূর্ণ হবে না, এই রীতিটাই তো ও শুরু করেছে। আজকে বলছে যে ও ফোকলার সাথে টিনের বৌদির তোরা সম্পর্ক বুঝে গেলি। সম্পর্ক বুঝি না বুঝি বাট মানে এখানে ওদের মধ্যে অ্যাকচুয়ালি কি সম্পর্ক সেটা তো বুঝি। ইয়ার কি সম্পর্ক সেখানে বোঝাই যাচ্ছে পরিষ্কার, যারা দেখছে। ও শুধু মানে দালালি করছে বলে তাই জন্য বলতে পারছে না। ও যদি ও দালালি না করতো তাহলে ও বলতো যে ওটা কীরকমভাবে তাকানো হয়েছিল, হ্যাঁ কীরকমভাবে তাকানো হয়েছিল। আর একেও বলতো যে ওকেই কেন এত ভরা বাসের মধ্যে ওকেই কেন নাচাতে হবে তোর, কি ব্যাপার, কি বৃত্তান্ত, সব বার করতো, সব বলতো। সন্দীপকে যাত্রার সাথে শুইয়ে দেওয়া যায়, হ্যাঁ সন্দীপকে নিয়ে নোংরা ইঙ্গিত, কুরুচিকর ইঙ্গিত, ও যাকে দিদি ডাকছে তার সাথেও করা যায়। তার সাথে তো মানে খাটের ঠিক কত ডিগ্রি অ্যাঙ্গেল, একটা খাট, সেই একটা খাটের এক কোণায় সীমা, এখানে হচ্ছে গিয়ে মাঝখানে শিলাদেবী উইথ সোনা বাবা, আর এপারে সে হচ্ছে সন্দীপ। লাইট অফ হয়ে গেলে ঠিক কত সেকেন্ডের মাথায় কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঝাঁপ দিলে তবে গিয়ে সন্দীপ সীমার ঘাড়ে গিয়ে পড়বে, সেটা যে আর কি আমাদের বুঝিয়ে দিয়েছিল। সে এখন বলছে সতী, সে এখন বলছে তোদের তো শেষই হয় না, তোদের তো কন্ট্রোভার্সি হয় না ওর সাথে না শোয়ালে। নেকি ষষ্ঠী একটা, এক নম্বরের নেকি ষষ্ঠী। তো যাই হোক বন্ধুরা, তো এখানে ওদের চোখে চোখে কথা বলতে দেওঘরে দেখা গেছে। আর এখানে ও ইশারা করে ওকে বলছে নাচো নাচো নাচো, দেখা গেছে, সমস্ত দেখা গেছে। যা বলা হয়েছে দেখে বলা হয়েছে, দেখে বলেছে কেউ, যেটা কিনা ও দিনের পর দিন করে গেছে গোপন সূত্রের মাধ্যমে খবর পেয়ে। কে কার সাথে শুচ্ছে, কে কার বিছানা গরম করছে, হ্যাঁ কে মানে খাটের চাদর কুচকাচ্ছে, আর কে চাদর টান করে দিচ্ছে, দিনের পর দিন বলে গেছে। সে এখন নেকি ষষ্ঠীপনা করছে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা আমি এই অবধি রাখলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।